হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলায় ব্যাপক জয় প্রাথমিক শিক্ষা পর্ষদের। 2016 সালের প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশ মামলার শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। 42,949 যে প্যানেল প্রকাশ মামলা, ইতিমধ্যে সেখানে পর্ষদ কেন কিভাবে এগিয়ে গেল, মাননীয় বিচারপতিরা তারা কি কি মন্তব্য করলেন, পিটিশনারদের এই মামলার বর্তমান তাদের স্ট্যান্ড কি রয়েছে, তাদের বর্তমান অবস্থান কি রয়েছে, কি কি নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতিদ্বয়। তো বিস্তারিত থাকবে, শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত প্রাথমিকের 2016 সালের প্যানেল প্রকাশ মামলায় কি কি আপডেট উঠে এলো শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা আমরা করে নিই। 16 আগস্ট 2024 তারিখের কোর্ট নাম্বার 8-এ মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এবং মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই 42,000 প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। তো শুনানিতে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত, অন্যদিকে পরবর্তীতে বিকাশ চন্দ্র ভট্টাচার্য তিনি এসেছিলেন, অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন রাতুল বিশ্বাস এবং সিবিআইয়ের পক্ষ থেকে একজন লয়ার ছিলেন। তো শুনানির শুরুতে পিটিশনারদের পক্ষ থেকে সুদীপ্ত দাশগুপ্ত তিনি বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন যে মাইলর্ড, এই মামলার একটা পক্ষ তারা সিঙ্গেল জাজের অর্ডারটিকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে মামলাটি চ্যালেঞ্জ জানায়। তো সুপ্রিম কোর্ট সেখানে স্টে প্রদান করে, অর্থাৎ সিঙ্গেল কোর্টে মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তো সেই নির্দেশটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় মামলাটি, সেখানে স্টে অর্ডার আসে। তো সম্পূর্ণ শুনানি প্রক্রিয়ার উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়ে দেন। প্যানেল প্রকাশের আরেকটি মামলা, এই রমেশ মালিকের মামলাটি বর্তমানে এই ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় আছে। তো মাননীয় বিচারপতি তিনি জিজ্ঞেস করেন যে অ্যাকচুয়াল অ্যাপিলটা কি। এরপর পর্ষদের হয়ে রাতুল বিশ্বাস তিনি কথা বলা শুরু করেন। তিনি বলেন যে সিঙ্গেল জাজ একটা অর্ডার দিয়েছিল। তো সুদীপ্ত দাশগুপ্ত যা বলছিলেন, রাতুল বিশ্বাস তিনি নো বলছিলেন, অর্থাৎ কিছুটা বিষয় নিয়ে মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছিল। তো সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলেন মাইলর্ড, একটা রিট পিটিশন যেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, সেখানে সিঙ্গেল জাজ 94 জন ক্যান্ডিডেটের চাকরি বাতিল করেছিল। সেই অর্ডারটি সুপ্রিম কোর্টে যখন যায় তখন এই 94 জন ক্যান্ডিডেটকে তাদের চাকরি বাতিল সম্পূর্ণভাবে স্থগিত করে দেয়, অর্থাৎ চাকরি সম্পূর্ণভাবে ফিরিয়ে দেয়। তো রাতুল বিশ্বাস বলেন না না, আমরা সুপ্রিম কোর্টে তার পরে গেছি। তারা যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট থেকে তারা স্টে পায়, তারা এসএলপি করে। তো সিমিলার মেথডটি একই রকম ভাবে এই বেঞ্চে শুনানি চলছে। তো বিচারপতি তখন প্রশ্ন করেন যে তাহলে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিল, সেই অর্ডারটাই তাহলে এই মামলার ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে সেম অর্ডার হবে। পিটিশনার এবং পর্ষদের লয়ার তারা বলেন যে না, দুটো আলাদা বিষয়, মানে বিষয়টা একই, মানে মামলাটা একই ধরনের, কিন্তু ডিফারেন্স অর্ডার এসছে। তো বিচারপতি বেশ কতগুলো প্রশ্ন করেন, যে বেশ কতগুলো বিষয় তিনি ক্ল্যারিফাই হওয়ার চেষ্টা করেন, এবং তাহলে তিনি বলেন যে তাহলে সেই মামলাটি তার যে অর্ডার হয়েছে সেটা টোটালি ইন্ডিপেন্ডেন্টলি ভাবে অর্ডার হয়েছে। ইয়েস মাই লর্ড, কোর্ট নির্দেশ দিয়েছে যে কতগুলো ডকুমেন্টস প্রোভাইড করার জন্য। তো বিচারপতি বলেন তাহলে কোর্ট কি নির্দেশ দিয়েছিল। তো সুদীপ্ত দাশগুপ্ত বলেন যে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল ইতিমধ্যে, যে 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস 42,949 যে প্যানেল, সেই প্যানেল প্রডিউসের নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তো এই সেম মামলায় এক পক্ষ তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করে এবং সেখানে স্টে দেয় এই 94 জন ক্যান্ডিডেটের চাকরি বাতিলে। তো বিচারপতি প্রশ্ন করেন তাহলে কি আমাদের এই মামলাটি শুনানি করানোর কোনো স্কোপ আছে। সুদীপ্ত দাশগুপ্ত বলেন যে ইয়েস মাই লর্ড, হু ইজ দ্য অ্যাপ্লায়েন্ট। বিচারপতি প্রশ্ন করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে অ্যাপ্লায়েন্ট রয়েছেন। তো বিচারপতি তখন প্রশ্ন করেন আপনারা কেন প্যানেল প্রডিউস করেননি। বিচারপতি তিনি বলেন যে আমি জাস্ট জানার জন্যই প্রশ্নটা করছি। তো রাতুল বিশ্বাস বলেন যে এই মামলাটির ডিটেলস মিস্টার গুপ্ত বলবেন, অর্থাৎ এল কে গুপ্ত, পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট, তিনি এই মামলাটিকে টেক ওভার করবেন, তিনি বিস্তারিত শুনানি করাবেন। তো তিনি দুটোর সময় এই মামলাটিকে শুনানির জন্য প্রেয়ার জানান। তো সুদীপ্ত দাশগুপ্ত বলেন মাইলর্ড, আপনি একবার ইমপ্রুভ অর্ডারটার উপরে যান, ইমপ্রুভ অর্ডারটি দেখুন। তো বিচারপতি তখন বলেন যে 12 ডিসেম্বর 2023 তারিখে কলকাতা হাইকোর্ট একই মামলায় দুটি সেপারেট অর্ডার দিয়েছে। ইয়েস মাই লর্ড। রাতুল বিশ্বাস বলেন যে কোঅর্ডিনেট বেঞ্চ সিবিআইকে একটি রিপোর্ট ফাইল তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। সেই রিপোর্টে যে এই যে মামলা যারা করেছে তাদের লোকাস স্ট্যান্ডি যথার্থ আছে কিনা সেটা ভেরিফাই করার। রাতুল বিশ্বাস আরো বলেন যে 12 ডিসেম্বর 2023 তারিখে মাইলর্ড অর্ডারটিকে আরেকবার দেখুন। সেখানে জাস্টিস সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের ডিভিশন বেঞ্চে এই মামলার যারা পিটিশনার তাদের লোকাল স্ট্যান্ডি অ্যাকচুয়াল রয়েছে কিনা সেটা প্রথমে ভেরিফাই করার নির্দেশ দেন। 12 ডিসেম্বর 2023 তারিখের অর্ডারটি ইতিমধ্যে দেখেছেন। তিনি বলেন দ্যাট ইজ ইন্টারিম অর্ডার। ইয়েস মাই লর্ড। তো মাননীয় বিচারপতি তিনি বলেন যে এই মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে গেছে, সেহেতু সুপ্রিম কোর্ট তারা যদি বলে যে হাইকোর্টে এই মামলাটি শুনানি করানো যাবে, তো সেক্ষেত্রে এখানে শুনানি করানো যেতে পারে, কিন্তু আদারওয়াইজ এই মামলাটি সুপ্রিম কোর্টেই তার ফাইনাল ডিসিশন আসবে। তো রাতুল বিশ্বাস বলেন মাইলর্ড, এই মামলাটি এল কে গুপ্তা স্যার তিনি টেক ওভার করবেন বা তিনি বিস্তারিত শুনানি করাবেন। সিবিআই তারা আজকে একটি রিপোর্ট সাবমিট করার কথা ছিল। তো সিবিআই লয়ার যিনি ছিলেন তিনি বললেন যে তাদের রিপোর্ট রেডি আছে, সেই রিপোর্ট তারা জমা করেন। তো বিচারপতি 12 তারিখের অর্ডারটিকে একবার পড়েন, মানে মূল বিষয়টা পড়েন। তো এই বক্তব্যের মধ্যে এই যে লোকাল স্ট্যান্ডিটা কি সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হবে।
হোয়াট ইজ লোকাল স্ট্যান্ডি? এটা হচ্ছে যে যারা 2014 সালের প্রাথমিক টেট তারা বসেছিল এবং যারা এই মামলাটি করেছে, অর্থাৎ প্রাথমিকের প্যানেল প্রকাশ যে মামলা তারা করেছে, রমেশ মালিকের যে মামলাটি, সেই মামলার সঙ্গে যারা পিটিশনার রয়েছেন অ্যাকচুয়াল তাদের এই মামলা করার যোগ্যতা আছে কিনা বা তারা টেট পাস করেছিল কিনা সেই বিষয়টি প্রথমে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ এটাই হচ্ছে লোকাল স্ট্যান্ডি, যিনি মামলা করবেন তিনি অ্যাকচুয়াল মামলা করার অধিকারী কিনা, তিনি মামলা করতে পারেন কিনা সেটা সবার প্রথমে দেখা হবে, অর্থাৎ সেটাই লোকাল স্ট্যান্ডি, সেটাই দেখা হবে। তো সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে বেরিয়ে এসেছে। তো সিবিআই রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে এই মামলার যারা পিটিশনার তারা 2014 টেট কেউই টেট পাস করতে পারেননি। সিবিআইয়ের কাছে যে ইতিমধ্যে 2014 প্রাথমিক টেটের সিজ করা ডেটা রয়েছে, সেই ডেটার পরিপ্রেক্ষিতে সিবিআই তারা ডিজিটাল ওএমআর শিটের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই তথ্য দিয়ে জানাচ্ছে যে এই মামলার যারা পিটিশনার রয়েছেন প্রত্যেকে কেউই টেট পাস করতে পারেননি। তার ফলে এই মামলার লোকাল স্ট্যান্ডে কিন্তু যথার্থভাবে রক্ষিত হচ্ছে না। তো তখন পর্ষদের লয়ার রাতুল বিশ্বাস তিনি বলেন, মাইলর্ড এই মামলার পিটিশনাররা তারা কেউই টেট পাস করেনি, সুতরাং লোকাল স্ট্যান্ডি আমরা সবার প্রথমে দেখতে চাই লোকাল স্ট্যান্ডি যথার্থভাবে রক্ষিত হলো কিনা। তো সুদীপ্ত দাশগুপ্ত একটু বলার চেষ্টা করছিলেন যে সুপ্রিম কোর্ট এই মামলা লোকাল স্ট্যান্ডি তারা যথার্থভাবে রক্ষিত হয়েছে সেটা তারা জানিয়েছে। তো রাতুল বিশ্বাস তিনি সেটা ডিনাই করেন, বলেন নো নো নো, এই মামলার এমন পজিশন একদমই নয়। তো এরপর বিচারপতি বলেন যে সিঙ্গেল জাজ তারা একটা ডিরেকশন দিয়েছে প্যানেল প্রডিউস করার, সেই মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছেছে, সুপ্রিম কোর্ট তারা ইন্টারফেয়ার করেছে, তারা একটা অর্ডার সেখান থেকে দিয়েছে। তো এই মামলার ইন্টারিম অর্ডার সেখান থেকে এসছে। তো বিচারপতি আরো বলেন 2016 সালের প্যানেল প্রকাশ পাবে কি পাবে না সেই বিষয়টা তো কোর্ট ডিসাইড করবে। তো ইতিমধ্যে বিকাশবাবু তিনি উপস্থিত হয়েছেন, তিনি বলেন তো এটা তো একটা শর্ট কোশ্চেন। তো বিচারপতি বলেন যে শর্ট কোশ্চেন ইজ এ ডিফিকাল্ট ওয়ান, অর্থাৎ এই শর্ট কোশ্চেনটা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ এই প্যানেল প্রকাশ পাবে কিনা সেই প্রশ্নটা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেননা ইতিমধ্যে এই মামলা সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে, 94 ক্যান্ডিডেট তারা ইতিমধ্যে স্টে অর্ডার পেয়েছে। সিঙ্গেল জাজের চাকরি বাতিলের যে অর্ডার, সেই অর্ডারটাকে সুপ্রিম কোর্ট তারা স্টে করে দিয়েছে, চাকরি বাতিলের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়েছে। সুতরাং টোটাল যে প্যানেল প্রকাশ সেটার উপর সম্পূর্ণভাবে সেখানে স্টে হয়ে থাকছে, অর্থাৎ সম্পূর্ণ রিট পিটিশনটা সেখানে স্থগিতাদেশ হয়ে থাকছে। তো বিকাশবাবু বলেন যে কন্টিনিউশন যদি এখানে করা যায়, তো বিচারপতি বলেন যে প্লিজ কাম। তো সামগ্রিক শুনানিতে যেটুকু বোঝা গেল যে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তিনি কিন্তু আর এই মামলাটিকে আর বিশেষভাবে ইন্টারফেয়ার করতে চাইলেন না, যেহেতু এই মামলার একটি পার্ট তারা সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি ফিরে পেয়েছে, অর্থাৎ তাদের চাকরি বাতিলের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং বাদ বাকি যে প্রসিডিংটা রয়েছে সেই প্রসিডিং এর উপর তারা আপাততভাবে এই রিট পিটিশনটার উপর স্থগিতাদেশ থাকছে, কারণ সুপ্রিম কোর্ট যেখানে ইন্টারফেয়ার করে সেখানে হাইকোর্ট আর সেখানে ইন্টারফেয়ার করতে পারে না। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু একটা ব্যাপক জয়ের সম্মুখীন এসে দাঁড়িয়েছে। তো পর্ষদের জয়ের সব থেকে মূল পয়েন্ট যে বিষয়টা সেটা হচ্ছে লোকাল স্ট্যান্ডি। পর্ষদ কিন্তু এই পয়েন্টটাকে বড় করে তারা হাতিয়ার করেছে। তাছাড়া এই মামলার যারা পিটিশনার তারা যেহেতু লোকাল স্ট্যান্ডার্ডকে যথার্থভাবে রক্ষা করতে পারেনি, পিটিশনাররা কেউই 2014 প্রাথমিক টেট পাস করেনি, সেহেতু তারা দাবি জানাতে পারে না যে 2016 এই প্যানেল প্রকাশ করতে। সুতরাং এই লোকাল স্ট্যান্ডের পয়েন্টের উপর বেস করেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু একটা ব্যাপক জয় পেয়ে গেল। আমরা দেখেছিলাম সিঙ্গেল বেঞ্চে 94 জন ক্যান্ডিডেটের চাকরি বাতিলের যে অর্ডার ছিল সেই অর্ডারটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এবং তারা চাকরি ফিরে পায় এবং 1 আগস্ট তারিখ থেকে তাদের সম্পূর্ণভাবে সবেতনে ফিরিয়ে আনার অর্ডার তারা দিয়েছেন সুপ্রিম কোর্ট। তো সেই এই মামলা থেকে, এই প্যানেল প্রকাশের মামলা থেকেই এই 94 জন ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি ফিরে পেয়েছেন। তো সুপ্রিম কোর্টে এই যে 94 জন ক্যান্ডিডেট তারা চাকরি ফিরে পেলেন, এই মামলার এখনো কিন্তু প্রসিডিং বাকি রয়েছে, অর্থাৎ মামলাটিকে অর্থাৎ সেই এসএলপিটিকে এখনো সম্পূর্ণভাবে ডিসপোজ অফ করে দেননি। সুতরাং সেখানে কিন্তু প্রসিডিং বাকি রয়েছে, পরবর্তীতে শুনানি হবে। তো সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু ফাইনাল ডিসিশন নেবে। সুতরাং হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বিশেষভাবে আর এই মামলাটিকে শুনানি করাতে পারবেন না। তো দেখা যাক পরবর্তী এই মামলার কি কি আপডেট উঠে আসে, সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকবে, কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ভিডিওটি সম্পূর্ণ এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।